হচ্ছে। কাইন্ডলি তোমরা একটু ইন্ট্রোডাকশনটা নিয়ে স্টুডেন্টদের সাথে ক্লাসটা শুরু করো। আর বেটার বেস্টে বলছি, স্টুডেন্টরা দয়া করে একটু ক্যামেরাটা অন রাখলে আমাদের ক্লাসগুলোতে এঙ্গেজমেন্টটা আর একটু ভালো হবে। তো সেক্ষেত্রে আমরা বলছি যে ক্যামেরাটা অন রেখে মাইকটা বন্ধ রাখতে। ধন্যবাদ। আচ্ছা, শুরুতে আমি আমার নিজের পরিচয়টা দিয়ে দিই। আমি কে এম সাদিক। আমি বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো আমি আপনাদের বাংলা ক্লাস নিব। আশা করি আমাদের জার্নিটা অনেক সফল হবে, এবং আমি যা পড়াবো আশা করি আপনারা সবাই সেগুলো বুঝতে পারবেন। তো এখন আমি চাই ক্লাসে যেসব স্টুডেন্ট উপস্থিত আছেন আপনারা একে অপরের ইন্ট্রোডাকশনটা দিয়ে স্টার্ট করেন। Sir, I'm Faria Hussein Ariana. I'm in class 6 in the Bangladesh International School and College. I'm 11 years old. দেন অঙ্কুশ বড়ুয়া। Assalamualaikum sir, my name is Riddhi Barua. I am in Cantonment English School and College. I am 11 years old in class 6. ওকে, দেন নাইমা আহমেদ। Assalamu alaikum. My name is Sajid Al Mahi Ahmed and I read in class 6 in St. Gregory's High School and College. ওকে, দেন নয়না ওকে নয়না ওকে। Assalamualaikum. My name is Shail Binte Shahadat. I am in class 6 in South Point School and College. Thank you so much. Now Hafizur Rahman, please give us your introduction. So my name is MD Nazif Rahman Araf. I am from Radhiguttara Model College in class 6. Thank you so much for interacting with us. Let's begin our class. যেহেতু বাংলা পড়াবো সেহেতু অলমোস্ট প্রত্যেকটা টার্মই বাংলাতেই বোঝাবো। তো আপনারা কেউ কি বলতে পারবেন যে আপনাদের বাংলা বইটার নাম কি? বাংলা যে প্রথম পত্র বইটা আছে। So Charupat. চারুপাঠ। আচ্ছা, চারুপাঠের প্রথম চ্যাপ্টারটার নাম কি? সততার পুরস্কার। আপনারা কি কেউ আগে পড়ছেন এইটা? Yes, sir. Yes, sir. ওকে, আমরা আজকে যেটা স্টার্ট করব সেটা প্রথম পত্রের প্রথম চ্যাপ্টার, সততার পুরস্কার। আমাকে বলেন যে এই সততার পুরস্কার লিখেছেন কে? সততার পুরস্কারের Muhammad লেখক কে? Shahidullah. মোহাম্মদ শহীদুল্লাহ। আপনারা কি ইনার নাম আগে শুনেছেন কখনো? আপনারা কি কখনো মোহাম্মদ শহীদুল্লাহর কথা শুনেছেন আগে? জি স্যার। কি শুনেছেন আমাকে একটু জানান দেখি। কে ছিলেন শহীদুল্লাহ সাহেব? বই কি দেখা যাচ্ছে? আপনারা কি বই দেখতে পাচ্ছেন আমি যেটা শেয়ার করেছি? Yes, sir. Yes, sir. আচ্ছা আচ্ছা, তো আমরা আমাদের এই যে চ্যাপ্টারটা প্রথমে আমরা যাব লেখক পরিচিতি। মোহাম্মদ শহীদুল্লাহ কে ছিলেন? আপনারা আপনার বইয়ের চ্যাপ্টার লাস্টের দিকে দেখেন যে পাঠ পরিচিতির নিচে লেখক পরিচিতি দেওয়া আছে। তো আমাদের যে পরীক্ষাতে যে ইনফরমেশন গুলো প্রয়োজন তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ টপিক হিসেবে বিবেচিত এই লেখক পরিচিতি, কারণ প্রত্যেক বছরই বিভিন্ন স্কুলের পরীক্ষাগুলোতে এই লেখক পরিচিতি থেকে এক দুইটা এমসিকিউ কোশ্চিন আসে। আর আপনাদের বইয়ে যেসব লেখকের বই পাঠ আছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ, এবং তারা দেশবরেণ্য, এবং তাদের প্রত্যেকেই কোনো না কোনো ভাবে বাংলা লিটারেচারে একটা বড় অবদান রেখে গেছেন। তো আমাদের যিনি আজকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তিনি 1885 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। কোথায়? ভারতের পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার পেয়ারা গ্রামে। তখন কিন্তু বাংলা ছিল অবিভক্ত। এখনকার বাংলা কিন্তু অনেকটা বিভক্ত। এখন আমরা ভারতবর্ষ
তখন ইউনাইটেড ছিল, এখন কিন্তু সেই ইউনাইটেডটা নাই। এখন আমরা বাংলাদেশ হয়ে গেছে, পাকিস্তান হয়ে গেছে, এবং ভারত নামক আলাদা একটা রাষ্ট্র হয়ে গেছে। তো উনি যেখানে জন্মগ্রহণ করেছিলেন তখন সেটা ছিল অবিভক্ত বাংলা এবং অবিভক্ত ভারতবর্ষ। আর তিনি বাংলা সাহিত্যের একজন ভাষাবিদ হিসেবে পরিচিত। বাংলা যে ব্যাকরণ বই আছে আপনাদের, বা ভবিষ্যতে যে ব্যাকরণ বইগুলো পড়বেন, সেইগুলো একটা তৈরিতে একটা বড় অবদান রেখে গেছেন উনি। উনি তার কর্মজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন, এবং ভাষা ও সাহিত্য নিয়ে তার গবেষণার স্বীকৃতি হিসেবে তিনি অনেক পুরস্কার পেয়েছেন। তার মধ্যে দেখেন আপনাদের বইয়ে লেখা আছে এই যে শেষ নবীর সন্ধানে এবং গল্প মঞ্জুরি, এই দুইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং আপনাদের মাথায় রাখতে হবে এগুলো। যে আমি যদি কখনো ধরি বা কখনো আমি যে ইন ফিউচার আপনাদের পরীক্ষা নিব, এখানে কিন্তু আমি দিয়ে দিতে পারি। তাই স্কুলের পরীক্ষা যখন দিবেন সেখানেও কিন্তু এই প্রশ্নগুলো আসতে পারে যে আহ শহীদুল্লাহ সাহেবের যে ছোটদের জন্য লেখা, এই রচনাগুলোর মধ্যে কোনটা আপনার বইয়ে আছে বা কোনটা গুরুত্বপূর্ণ। তখন আপনারা বলবেন কি শেষ নবীর সন্ধানে এবং গল্প মঞ্জুরি। তাছাড়া তিনি একটা শীর্ষ বিষয়ক পত্রিকা সম্পাদন করেছেন, যেটার নাম আমরা দেখাচ্ছি কি আঙ্গুর। তো এই যে আঙ্গুর পত্রিকাটা তিনি হচ্ছে সম্পাদনা করেছেন। আর বাংলা ভাষার আঞ্চলিক অভিধান, এইটা আরেকটা তার উল্লেখযোগ্য বই। তো এগুলোর মাধ্যমে কি করেছেন উনি, বাংলা সাহিত্যে একটা বড় অবদান রেখে গেছেন। তো আমাদের এই যে বইগুলো, যে নামগুলো আছে, এগুলো আমাদের মাথায় রাখতে হবে। তারপরে লেখকের জন্ম এবং মৃত্যু সাল, এগুলো মাথায় রাখতে হবে। বুঝেছেন? তোমার কথা কি বোঝা গেছে? Yes, sir. Okay, তাহলে চলেন আমরা টেক্সট পড়া শুরু করি। আমি একটু ইন্টারাপ্ট করব। এবার তো দেখা যাচ্ছে, তাই না? তখন আসেন। সততা পুরস্কার লিখেছেন মোহাম্মদ শহীদুল্লাহ। তো সেকালে আরব দেশে 3টি লোক ছিল। আপনারা আপনাদের বইতে কাইন্ডলি মার্ক করবেন যে আরব দেশে কোথায়। আরব দেশে কতজন লোক ছিল? 3টি লোক ছিল। সো এই তথ্যটা ইম্পর্টেন্ট, এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। একজনের সর্বাঙ্গে ধবল, সরি, একজনের সর্বাঙ্গে ধবল, একজনের মাথায় টাক, এবং আরেকজনের দুই চোখ অন্ধ। এখন আমাকে বলেন ধবল শব্দের অর্থ কি? কেউ জানেন? সাদা। সাদা, হ্যাঁ। তাহলে আমাদের 3জন মানুষ ছিল, একজন সাদা, একজন সাদা চেহারার মানুষ, একজনের মাথায় টাক আছে, আর আরেকটার দুই চোখই অন্ধ। তাহলে আপনাদের কি মনে হয় সবাই কি স্বাভাবিক মানুষ ছিল, না কোনো ভাবে কোনো দিক থেকে ল্যাকিং ছিল তাদের মধ্যে? কি মনে হয়? So leggings ছিল। ল্যাকিংস ছিল। তো এইটাই একটা ইন্টারেস্টিং বিষয় যে কেন যে শহীদুল্লাহ সাহেব তার এই যে লেখনী, এখানে কেন স্বাভাবিক মানুষ ইউজ না করে কেন তিনি এরকম আহ মানুষকে ইউজ করলেন যাদের কোনো না কোনো ভাবে সমস্যা আছে, শারীরিক সমস্যা। বোঝা গেছে? এখন আসেন, আল্লাহ তাহাদের পরীক্ষার জন্য এক ফেরেশতা পাঠাইলেন। ফেরেশতা হইলেন আল্লাহর দূত। তাহলে ফেরেশতা কে বা কাকে বলে? তাহলে এটা এখানে আসবে, ফেরেশতা কে? ফেরেশতা হলেন আল্লাহর দূত। তাহারা নূরের তৈয়ারী, এমন কেহ তাহাদিগকে দেখিতে পায় না, আল্লাহর হুকুমে তাহারা সকল কাজ করিয়া থাকে। তার মানে তাহলে আমাদের যে ফেরেশতার বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটা কোন পর্যন্ত আছে? এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত। বুঝা গেছে? এখন তারপরে প্যারাতে আসি আমরা। ফেরেশতা মানুষের রূপ ধরিয়া প্রথমে ধবল রোগীদের নিকটে আসিলেন। তিনি তাহাকে বলিলেন, কি তুমি সবচেয়ে ভালোবাসো? তুমি কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালোবাসো? প্রথমে যে ধবল রোগী, সে বলছে, আহা,
আমার গায়ের রং যদি ভালো হয়, সকলে যে আমাকে বড় ঘৃণা করে, তার মানে তার চাহিদাটা কি? যে ধবল রোগী, তার চাহিদাটা কি? বলেন দেখি, তার চাহিদা কি? তার গায়ের রং যাতে ভালো হয়ে যায়। তার গায়ের রং যাতে ভালো হয়েছে। স্বর্গীয় দূত তাহার গায়ে হাত বুলাইয়া দিলেন। এখানে স্বর্গীয় দূত বলতে কাকে নির্দেশ করা হয়েছে? ফেরেশতাকে। ফেরেশতাকে, হ্যাঁ। তার মানে স্বর্গীয় দূত বলতে এখানে ফেরেশতাকে নির্দেশ করা হয়েছে। তারপরে তাহার রোগ সারিয়া গেল। তার মানে যখন ধবল রোগী, অর্থাৎ ধবল রোগী মানে তার শরীরে সাদা সাদা চামড়া মতো কোনো একটা রোগ আছে, এটা এক ধরনের চর্মরোগ। তো এর গায়ে যখন ফেরেশতা হাত দিয়ে দিলেন, তখন কি হলো? তার সেই রোগটা সেরে গেল। তার মানে এই শ্বেত রোগ বা ধবল রোগটা তার আর থাকলো না। তারপরে লেখা আছে দেখেন, তাহার গায়ের চামড়া ভালো হইল। তারপর আল্লাহর দূত পুনরায় তাহাকে জিজ্ঞেস করিলেন, এখন তুমি কি চাও? সে বলিল, আমি উট চাই। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। তাহলে আমাকে যদি জিজ্ঞাসা করা হয় ধবল রোগী প্রথমে কি চেয়েছিল, আমার উত্তর হবে সে চেয়েছিল গায়ের রং ভালো করে। দ্বিতীয়বার তখন যাকে জিজ্ঞাসা করা হলো যে তুমি কি চাও, তখন সে বলল আমি একটা উট চাই। বুঝেছেন? বুঝা গেছে আমার কথা? দূত তাহাকে একটা গাভীন উট দিয়া বলিলেন, এই লও, ইহাতে তোমার ভাগ্য খুলিবে। তারপর সেই ফেরেশতা টাকওয়ালার কাছে গিয়া বলিলেন, কি তুমি সবচেয়ে ভালোবাসো? সে বলিল, আহা, আমার এই রোগ যদি সারিয়া যায়, যদি আমার মাথায় চুল উঠে। তাহলে এখানকার ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মাথায় চুল উঠা। যে টাক মাথার লোক ছিল, সে কি চাইলো? তার মাথায় যাতে চুল ওঠে। এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট এবং ক মার্কের জন্য ইম্পর্টেন্ট। আল্লাহর দূত তাহার মাথায় হাত বুলাইয়া দিল, তাহার টাক সারিয়া গেল, তাহার মাথায় চুল গজাইল। দূত পুনরায় বলিলেন, এখন তুমি কি চাও? সে বলিল, গাভী। এটাও আরেকটা ইম্পর্টেন্ট, যে প্রথমত যে লোকটা টেকো ছিল বা তার যার মাথায় টাক ছিল, সে প্রথমত চাইলো মাথায় যাতে চুল ওঠে। এবং দ্বিতীয়বার যখন তাকে জিজ্ঞেস করা হলো সে কি চায়, তখন সে বলল যে সে একটা গাভী চায়। তিনি তাহাকে একটি গাভীন গাই দিয়া বলিলেন, এই লও, ইহাতে তোমার ভাগ্য খুলিবে। তাহলে ফেরেশতা বা স্বর্গীয় দূত টাক মাথার লোকটাকে কি দিয়েছিল? বলো দেখি কেউ। স্যার গাভী দিয়েছিল। গাভীন গাই। মাথায় রাখতে হবে গাভীন গাই। এই যে এখানে লেখা আছে কিন্তু গাভীন গাই। যদি গাভী লেখা হয় তাহলে কিন্তু টোটাল মার্কটা পাওয়া যাবে না। আমাদেরকে স্পেসিফিক ভাবে বলে দিতে হবে কি চাইছিল, গাভীন গাই। আচ্ছা, তারপরে আমরা পড়া শুরু করি আবার। তারপর স্বর্গীয় দূত অন্ধের কাছে গেলেন, গিয়া বলিলেন, কি তুমি সবচেয়ে বেশি ভালোবাসো? তার মানে কি একটা প্যাটার্ন দেখতে পাচ্ছেন? প্রথমে আমাদের এখানে যে নামগুলো লেখা ছিল, একজন ধবল রোগের ব্যক্তি, একজন টাক মাথার ব্যক্তি এবং আরেকজন দুই চোখ অন্ধ ব্যক্তি, তাদের কিন্তু সিরিয়ালে হচ্ছে তাদের কাছে ফেরেশতা যাচ্ছে। প্রথমে ধবলের কাছে, তারপরে টাক মাথার কাছে, তারপর অন্ধের কাছে। এখন অন্ধর কাছে হচ্ছে যখন গেল, তখন সে বলল, আল্লাহ আমার চোখ ভালো করিয়া দিন। সে চাইলো কি? আল্লাহ আমার যাতে চোখ ভালো করাই দেয়, আমি যেন লোকের মুখ দেখতে পাই। কারণ সে কি, দুই চোখ অন্ধ হওয়ার কারণে সে কিছুই দেখতে পাইতো না। তাই জন্য সে চাইলো যে সৃষ্টিকর্তা বা আল্লাহ তাকে যাতে তার চোখ ভালো করাই দেয়, সে যাতে দেখতে পায়। স্বর্গীয় দূত তাহার চোখে হাত বুলাইয়া দিলেন, তাহার চোখ ভালো হইয়া গেল। তারপর তিনি তাহাকে বলিলেন, এখন তুমি কি চাও? সে বলল, আমি ছাগল চাই। সে চাইছিল ছাগল, এখন দেখা যাক তাকে কি দেয়। স্বর্গীয় দূত তাহাকে একটা গাভীন ছাগল দিয়ে বলিলেন, এই লও, ইহাতে তোমার ভাগ্য খুলিবে। তাহলে স্বর্গীয় দূত অন্ধ ব্যক্তিকে কি দিয়েছিল? বলেন। গাভীন ছাগল। গাভীন হ্যাঁ, ছাগল। হ্যাঁ, গাভীন ছাগল। তাহলে আমার এবার বলেন আপনার একে একে, আমি নাম ধরে জিজ্ঞাসা করি। বলেন প্রথমত আরিয়ানা।
আরিয়ানা আমাকে বলেন যে টাক মাথার যে ব্যক্তি তার সাথে ফেরেশতার যে কনভারসেশন, সেখানে টাক মাথার ব্যক্তি ফেরেশতার কাছে কি কি চাইছিল? আমার কথা শোনা যাচ্ছে? স্যার আমি হ্যাঁ। আপনি একটু কোশ্চেন পারবেন? আচ্ছা, হ্যাঁ, আমি জিজ্ঞাসা করলাম যে টাক মাথা ব্যক্তির সাথে ফেরেশতার যখন কনভারসেশন চলছিল তখন সেই ব্যক্তি ফেরেশতার কাছে কি কি চাইছিল? প্রথমত চেয়েছিল তার মাথায় যাতে চুল উঠে তার, এবং দ্বিতীয়ত চেয়েছিল তার একটি গাভী, আচ্ছা, এবং তাকে কি গাভী দেওয়া হয়েছিল? গাভীন গাই। আচ্ছা, ঠিক আছে। এবার নাজির, স্যার, আপনি আমাকে বলেন যে অন্ধ ব্যক্তির সাথে যে কনভারসেশন, সেখানে ফেরেশতা অন্ধ ব্যক্তিকে কি দিয়েছিল, কি কি দিয়েছিল? প্রথমত স্যার অন্ধ ব্যক্তিটা বলেছিলেন যে সে যাতে আবার মানে তার দুই চোখ দিয়ে দেখতে পারে, এবং সে একটি ফেরেশতা তাকে একটি গাভীন ছাগল দিয়েছিলেন। গাভীন ছাগল ছাগল দিয়েছিল, তার মানে তাহলে কি কি হচ্ছে দেওয়া? একটা গাভীন ছাগল, আর আর এটা তার মাথার, আর আর তার তার হচ্ছে চোখ। চোখ ঠিক হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, লাস্ট কাকে ধরা যায়? কেউ কি ভলেন্টিয়ারিং করবেন? কেউ একজন হাত তুলবেন, দেখি কি হাত তোলে। আচ্ছা, বলেন যে কে কে হাত তুলেছে। আচ্ছা, নওশাদ। নওশাদ মনে হয় পরে জয়েন করেছে আমাদের সাথে। নওশাদকে ধরি প্রশ্নটা। নওশাদ, শোনা যাচ্ছে? Yes, sir. আপনার আগে ইন্ট্রোডাকশনটা দিবেন কাইন্ডলি। My name is Naushad. I read in class 6 at Civil Aviation. It is located in Dhaka, Mohakali. ওকে, আপনার জন্য আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে, ফেরেশতা এসে প্রথমে কোন ব্যক্তির সাথে কথা বলেছিল? ধবল রোগীর সাথে। ধবল রোগীর সাথে, ঠিক আছে। আচ্ছা, আমরা আমাদের টেক্সটে আগাই, এর পরের অংশটুকুতে যাই। এখন এই জায়গাতে আমরা শেষ করেছিলাম, এখন এখানে তারপর উটের বাচ্চা হইল, গাভীর বাছুর হইল, ছাগলের ছানা হইল, এইরকম করিয়া উটে, গাভীতে, ছাগলে তাহাদের মাঠ বোঝাই হইয়া গেল। কিছুদিন পর আবার সেই ফেরেশতা পূর্বের মতো মানুষের রূপ ধরিয়া সেই আগের ধবল রোগী ছিল তাহার নিকট উপস্থিত হইলেন। সেখানে গিয়া তিনি বলিলেন, আমি এক বিদেশী। তাহলে বিদেশি রূপে কে ধবল রোগীর কাছে উপস্থিত হলো? স্যার ফেরেশতা। ফেরেশতা। ফেরেশতা, ঠিক আছে। বিদেশে আসিয়া আমার সব পুঁজি ফুরাইয়া গিয়াছে। এখন পুঁজি শব্দের অর্থ কেউ জানেন? পুঁজি স্যার শব্দের অর্থ কি? অর্থ বা টাকা। অর্থ বা টাকা বা সম্বল, ঠিক আছে। তার মানে সে কি বলছে যে যখন সে বিদেশে এসেছে, বিদেশ থেকে এসে বিদেশে এসে তার সকল পুঁজি শেষ হয়ে গেছে, সকল অর্থ সম্বল সব শেষ হয়ে গেছে। এখন আল্লাহর দয়া ছাড়া আমার আর দেশে ফিরিবার উপায় নাই। যিনি তোমারে সুন্দর গায়ের রং দিয়াছেন, সুন্দর চামড়া দিয়াছেন, আর এত ধন দৌলত দিয়াছেন, তাহার দোহাই দিয়া তোমার কাছে একটি উট চাহিতেছি। তাহলে ফেরেশতা ধবল রোগের যেই পূর্বের ব্যক্তিটা ছিল তার কাছে কি চেয়েছিল? একটি উট চেয়েছিল। একটি উট চেয়েছিল, ঠিক আছে, গুড। তো এটা ইম্পর্টেন্ট। তার মানে ফেরেশতার একটা প্যাটার্ন দেখেন, ফেরেশতা তাকে যেটা ফার্স্টে দিয়েছিল সেটাই কিন্তু ব্যাক চাচ্ছে অন্য একটা ওয়ে, ইনডিরেক্টলি তার কাছে চেক করতেছে যে সেই মানুষটা কি তাকে দান করে কি করে না, এখন সে কি আগের মতো ভালো আছে না দাম্ভিকতা পূর্ণ হয়ে গেছে, তার ভিতরে কি অহংকার জন্মেছে কি জন্মে নাই, অথবা সে তাকে পূর্বের মতো সাহায্য করতে চায় কি চায় না। বুঝেছেন কথা? এখন আসেন। সে বলিল, উটের অনেক দাম, কি করিয়া দেই?
স্বর্গীয় দূত বলিলেন, ওহে, আমি যেন তোমাকে চিনিতে পারিতেছি। তুমি না ধবল রোগী ছিলে, আর সকলে তোমাকে ঘৃণা করিত। তুমি না গরিব ছিলে, পরে আল্লাহ তোমাকে ধন দৌলত দিয়েছেন। সে বলিল, না, তা কেন? এসব তো আমার বরাবরই আছে। তার মানে দেখছেন যে সে কি করলো, টোটালি একটা মিথ্যা কথা বলে দিল। এই যে কনভারসেশনটা, এটা টোটালি কি একটা মিথ্যা, মিথ্যার উপর দিয়ে গেল। তাকে, যার অবস্থা নতুন ভাবে তৈরি করে দিল, আগের থেকে ভালো করে দিল, তার সামনেই ওই ব্যক্তিটা কি করতেছে, মিথ্যা কথা বলতেছে। স্বর্গীয় দূত বলিলেন, আচ্ছা, যদি তুমি মিথ্যা বলিয়া থাকো, তবে তুমি যেমন ছিলে আল্লাহ আবার তোমাকে তাহাই করিবেন। তার মানে কি, এখানে স্বর্গীয় দূত কি করতেছে, তাকে অভিশাপ দেওয়ার মতো একটা কথা বলতেছে, যে তুমি যদি মিথ্যা কথা বলে দাও, তাহলে তোমার আগে যে অবস্থাটা ছিল তাই হয়ে যাবে। আর যদি তুমি সত্যি কথা বলে থাকো, তাহলে তোমার তো আর অবস্থার পরিবর্তন হচ্ছে না, এখন যা আছো তাই থাকতেছে। এটাই। তারপর স্বর্গীয় দূত পূর্বে যে টাকওয়ালা ছিল তাহার কাছে গেলেন। সেখানে গিয়া আগের মতো একটা গাভী চাহিলেন। সেও ধবল রোগীদের মতো তাহাকে কিছুই দিল না। তখন স্বর্গীয় দূত বলিলেন, আচ্ছা, যদি তুমি মিথ্যা কথা বলিয়া থাকো, তবে যেমন ছিলে আল্লাহ তোমাকে আবার তেমনই করিবেন। আগের ব্যক্তির সাথে যেই টাইপের কনভারসেশন হয়েছিল, এই ব্যক্তির কাছেও সিমিলার কনভারসেশন হয়, এবং ইভেনচুয়ালি তারা আগের ব্যক্তিকে যেই এন্ডিং এ যে কথাটা বলেছিল, এখানেও স্বর্গীয় দূত সেই কথাটাই বলল। তারপর স্বর্গীয় দূত পূর্বে যে অন্ধ ছিল তাহার কাছে গিয়া বলিলেন, আমি এক বিদেশী, বিদেশে আমার সম্বল ফুরাইয়া গিয়াছে। এখন আল্লাহর দয়া ছাড়া আমার দেশে পৌঁছিবার আর কোনো উপায় নেই। যিনি তোমার চক্ষু ভালো করিয়া দিয়াছেন, আমি তোমাকে সেই আল্লাহর দোহাই দিয়ে একটা ছাগল চাহিতেছি, যেন আমি সেই ছাগল বেচে টাকা দিয়ে দেশে ফিরিয়া যাইতে পারি। তখন সে বলিল, হ্যাঁ, ঠিক তো, আমি অন্ধ ছিলাম, পরে আল্লাহ আমাকে দেখিবার ক্ষমতাও দিয়েছেন। আমি গরিব ছিলাম, তিনি আমাকে আমির করিয়াছেন। এখন বলেন, আমির শব্দের অর্থ কি? ধনী। আমির শব্দের অর্থ ধনী, ঠিক আছে। তুমি যাহা চাও লও, আল্লাহর কসম, আল্লাহর উদ্দেশ্যে যে জিনিস লইতে তোমার মন চায়, তাহা যদি তুমি না লও, তবে আমি তোমাকে কিছুতেই ভালো লোক বলিব না। এখন দেখেন, আমরা কিন্তু কনভারসেশন দেখতেছিলাম তিনজন ব্যক্তি। প্রথম যে দুইজন ব্যক্তি ছিলেন, একজন ধবল রোগী, পরবর্তীতে যে ছিল সে হচ্ছে টাক মাথাওয়ালা ব্যক্তি, এবং থার্ড যে ব্যক্তি ছিল অন্ধ। এর মধ্যে, এই তিনজন ব্যক্তির মধ্যে আমাকে বলেন দেখি, কে গ্রেটফুল? অন্ধ ব্যক্তি। অন্ধ স্যার ব্যক্তি। কেন অন্ধ গ্রেট? লোক। অন্ধ ব্যক্তি যে গ্রেটফুল, কিভাবে অন্ধ বুঝলেন? কিভাবে বুঝলেন যে ইনি গ্রেটফুল, বাকি দুজন কেন অন্ধ গ্রেটফুল না? লোকটি তার কারণ সে ফেরেশতাকে মিথ্যা কথা সাহায্য বলে না। করতে রাজি হয়েছে। আচ্ছা আচ্ছা, একজন একজন করে বলেন। আচ্ছা, আমি নাম ধরে বলবো, তখন বলেন একজন একজন করে, তাহলে সবার কথাতে আমি তো আর কিছু শুনতে পাবো না। আচ্ছা, একজন হাত তোলেন, কে বলতে চান? নওশাদ হাত তুলেছে। আচ্ছা, নওশাদ বলেন। কারণ সে আল্লাহর দেওয়া ধন সম্পদকে কৃতজ্ঞতা প্রকাশ করেছে। আচ্ছা, কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করলো? সে বিদেশি লোকটাকে সাহায্য করে। সাহায্য করে। আচ্ছা, আর বাকি দুইজন যে আনগ্রেটফুল, এটা কি দেখে বুঝলেন? জি, শুনতে পাইনি। বললাম যে প্রথম দুইজন আনগ্রেটফুল, কিভাবে বুঝলেন, কারণ কি তারা দেখে মনে হয়েছে? বিদেশি লোককে সাহায্য করলো না এবং অকৃতজ্ঞতা প্রকাশ করলো। অকৃতজ্ঞতা প্রকাশ করলো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখি আমরা। ফেরেশতা তখন বলিলেন, বাস, তোমার জিনিস তোমারই থাক, তোমাদের পরীক্ষা লওয়া হইল। আল্লাহ তোমার উপর খুশি হইয়াছেন, আর তাহাদের উপর বেজার হইয়াছেন। বেজার শব্দের অর্থ কি? স্যার, অখুশি হওয়া। অসুখী হওয়া। অখুশি হওয়া। অবশ্যই। তাহলে এটা কিন্তু সমার্থক শব্দের জন্য ইম্পর্টেন্ট।
শব্দার্থের জন্য ইম্পর্টেন্ট। বেজার মানে কি? বেজার মানে অখুশি হওয়া, মন খারাপ করে ফেলা, অসন্তুষ্ট হওয়া। বুঝা গেছে? এখন তাহলে আমি কোশ্চিন করবো পুরা প্যাসেজটা থেকে, আপনারা তার আগে আমাকে বলেন আমি যতটুকু পড়াইছি এখানে কি কারো বুঝতে সমস্যা আছে কি নাই? সমস্যা থাকলে বলবেন হ্যাঁ, আর সমস্যা না থাকলে বলবেন যে না স্যার কোনো সমস্যা নেই। না স্যার কোনো সমস্যা না নেই। না স্যার, কোনো সমস্যা নেই। ঠিক আছে, না স্যার কোনো সমস্যা নেই। তাহলে প্রশ্ন করি, নাম ধরে প্রশ্ন করি। আমি এখানে দেখছি মিলি নামের একজন অ্যাড হয়েছেন, আমার কথা শোনা যাচ্ছে? মিলি আইডি থেকে যিনি হচ্ছে ইয়েস ক্লাস স্যার, করছেন, ইয়েস স্যার। আপনার নামটা কি? শেখ তাজমির আহমেদ। তাজমির আহমেদ। আচ্ছা, আপনার কাছে আমার প্রশ্ন, স্বর্গীয় ইয়েস দূত স্যার। আর ফেরেশতার মধ্যে কি কোনো পার্থক্য আছে? নো স্যার। দুইজন কি একই? ইয়েস স্যার। আচ্ছা, আমরা যখন দেখলাম একজন বিদেশি তিনজন ব্যক্তির কাছে উপস্থিত হলেন, তো সেই বিদেশি ব্যক্তিটা কে ছিলেন? স্যার বিদেশি ব্যক্তিটা ছিল ফেরেশতা। ফেরেশতা। আচ্ছা, ঠিক আছে, আপনার কোশ্চেন শেষ। এখন আমি যাই অঙ্কুশের কাছে। Yes, sir. প্রথম ব্যক্তির কাছে, ধবল রোগের ব্যক্তির কাছে বিদেশি ব্যক্তিটা কি চেয়েছিলেন? উট চেয়েছিলেন স্যার। উট চেয়েছিলেন। আর পূর্ববর্তীতে সেই সেই ধবল রোগের ব্যক্তিকে ফেরেশতা কি দিয়েছিল, কি কি দিয়েছিল? Um, স্যার আরেকবার বলতে পারবেন প্রশ্নটা? হ্যাঁ, পূর্ববর্তীতে ধবল রোগীর ব্যক্তিটাকে ওই যে ফেরেশতা কি কি দিয়েছিল? স্যার প্রথমবার দিয়েছিল তার চামড়াটা ঠিক করে দেওয়া, ইয়া, এন্ড দেন দ্বিতীয়বার একটি গাভীন উট দিয়েছিল। ঠিক আছে, এখন একটা সাধারণ উট আর গাভীন উটের মধ্যে আপনারা সবাই কি পার্থক্য বোঝেন? Yes, sir. স্যার। ইয়েস স্যার। তাহলে আমি জিজ্ঞাসা করি একজনকে, এসকে আইডি থেকে একজন এড আছেন, আপনার ইন্ট্রোডাকশনটা দিবেন কাইন্ডলি। আসসালামু আলাইকুম স্যার, আমার নাম হচ্ছে স্নেহা মামুন। আমি ক্লাস 6 পড়ি বগুড়া থেকে, বিএম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ ইংলিশ ভার্সন। আচ্ছা, তো স্নেহা, আপনি আমাকে আপনি আমাকে বলেন, আমি যখন কথা বলি একটু মিউট করে রাখেন। ওকে স্যার। আপ- আপনি বলবেন যে একটা সাধারণ উট একটা গাভীন উটের মধ্যে পার্থক্য কি, বলেন। একটি সাধারণ উট তো মানে সাধারণই, আরেকটা গাভীন উট হচ্ছে মানে গর্ভবতী, যার কিছুদিন পরে বাচ্চা হবে এরকম। আচ্ছা, মিউট করেন আপনি। তার মানে হচ্ছে সাধারণ উট বলতে আমরা যে কোনো হচ্ছে ইরেসপেক্টিভ অফ জেন্ডার আমরা সবাইকে নির্দেশ করতেছি, অর্থাৎ সেটা ছেলে উট হইতে পারে, মেয়ে উট হইতে পারে। বাট গাভীন উট এক্স্যাক্টলি একটা ফিমেল উটকে নির্দেশ করতেছে, যে হচ্ছে গর্ভধারণ করতে পারে। মেল কিন্তু গর্ভধারণ করতে পারে না, সো ইন দ্যাট কেস যে গাভীন উটটা হবে ফিমেল। বুঝে গেছে? আসেন, আমাদের এখানে পাঠের শেষে কিছু শব্দার্থ এবং টিকা আছে, তো এই প্রত্যেকটার মিনিং জানা খুব ইম্পর্টেন্ট। যে প্রথমে যে ধবল, তারপরে গাভীন, তারপরে আমির, সর্বাঙ্গে, কসম, স্বর্গীয় দূত, তারপরে নূর, এই যে প্রত্যেকটা যে ওয়ার্ড গুলো আছে সেগুলোর অর্থ আপনার বাসায় মুখস্থ করতেন, কারণ এমসিকিউ এইখান থেকে প্রশ্ন আসে। এরকম ভাবে একটা কোশ্চেন আসতেই পারে যে নূর শব্দের অর্থ কি, নিচের কোনটি হচ্ছে নূরের অর্থ, নূর শব্দটির অর্থ। তো এমন একটা প্রশ্ন আসতে পারে যে পুঁজি শব্দটির অর্থ নয় কোনটি, কারণ আমরা এখানে দেখতে পাইতেছি কয়টা অর্থ দেওয়া আছে, দুইটা, একটা সম্বল আর একটা মূলধন। আর আপনার অপশনে থাকলো যে আমি একটা কোশ্চেন লিখে দেখাই।
স্যার এটা পরে কি বিজিএসটি ক্লাস? বিজিএস আমি নিব না, তো আপনাদের রুটিনে যেটা আছে সেটা শুরু হবে পরে। স্যার এই ক্লাস কতক্ষণ হবে, 1 ঘন্টা? 2:50 পর্যন্ত চলবে এটা ও আচ্ছা, আপনাদের। ধন্যবাদ। স্যার ক্লাস শেষ কখন? 2:50। মানে সব ক্লাস শেষ? সব ক্লাস শেষ হবে আপনার 4:30-এ। প্রশ্নটা কি দেখা যায়? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আমি লিখলাম যে নিচের কোনটি পুঁজি শব্দটির অর্থ নয়? অপশন 1 সম্বল, অপশন 2 মূলধন, অপশন 3 অর্থ, এবং অপশন 4 হচ্ছে ফেরেশতা। তাহলে এটার অ্যান্সার কি হবে? ফেরেশতা। মূল মূলধন। না, মূলধন হবে না, ও সম্ভব। সম্বল হবে না। প্রশ্নটা পড়েন, নিচের কোনটি পুঁজি শব্দটির অর্থ নয়? ফেরেশতা ফেরেশতা ফেরেশতা। নয় বলেছে, দ্যাট মিন বাকি ফেরেশতা, হ্যাঁ। কারণ সম্বল, মূলধন এবং অর্থ প্রত্যেকটাই কিন্তু পুঁজি শব্দটার অর্থ, মানে হচ্ছে পুঁজি শব্দের মিনিং প্রকাশ করতেছে। তো ফেরেশতা কিন্তু মিনিং প্রকাশ করতেছে না। তো এইভাবেই যে লাস্টের 9 দিয়ে আপনাদেরকে কিন্তু ঘোলাই দিতে পারে যে কি লেখা আছে। আমি কি বুঝাতে পেরেছি? ইয়েস স্যার। Yes. আচ্ছা, আসেন, আমাদের আরেকটা ইম্পর্টেন্ট টপিক যেটা আছে সেটা হচ্ছে পাঠ পরিচিতি। আমরা অলমোস্ট অনেকেই নেগলেক্ট করে যাওয়ার চেষ্টা করি পাঠ করার পরে, বাট সৃজনশীল লেখার জন্য অনেক আইডিয়াস পাবেন আপনি এইখান থেকে, পাঠ পরিচিতিতে। আমরা দেখি কি কি লেখা আছে। সাধু রীতিতে রচিত এই গল্পে হাদিসের একটি কাহিনী বর্ণিত হয়েছে। তাহলে সততা যে গল্পটা আছে সেখানে কোন রীতিতে বর্ণনা করা হয়েছে গল্প? বলেন। হাদিসের। না, সাধু রীতিতে। কোন রীতিতে? সাধু রীতিতে। আমাদের কথা হচ্ছে যে এই গল্পে কোন রীতিতে গল্পটা তুলে ধরা হয়েছে। বাংলা ভাষায় দুইটা হচ্ছে রীতি আছে, একটা চলিত রীতি আর একটা সাধু রীতি। আমি একটু দেখা, এই যে এখানে একটু পাশে লিখি ছোট করে, একটা চলিত, এটা চলিত রীতি, আর একটা হচ্ছে আমাদের সাধু রীতি। আমরা যে কথা বলার সময় যে ফর্মাল ল্যাঙ্গুয়েজটা ইউজ করি বাংলাতে, সেটা বলবো আমরা চলিত রীতি হিসেবে। এবং সাধু রীতি অনেকটা পূর্বের সমাজগুলোতে প্রচলন ছিল। যেমন আমাদের এই যে 20th সেঞ্চুরিতে আসার পরে বা 21st সেঞ্চুরিতে আসার পরে যে এই সাধু রীতির ব্যবহারটা অনেকটাই কমে গেছে। এখন দেখাই সাধু রীতি বলতে কি বোঝাচ্ছে এখানে। যেমন এখানে দেখেন, বিদেশে আমার সম্বল পুরাইয়া গিয়াছে, এটাকে আমরা সহজে কিন্তু লিখতে পারতাম পুড়িয়ে গেছে, লিখতে পারতাম কিনা? দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে? ইয়েস স্যার। আচ্ছা, দেখেন, বিদেশে আমার সম্বল ফুরাইয়া গিয়াছে। তো এই যে এইখানে আমাদের যেই ভাষায় লেখা আছে ফুরাইয়া, খাইয়া, যাইয়া, ঘুমাইয়া, এগুলো আমাদের সাধু রীতির উদাহরণ। কিন্তু প্রচলিত রীতিতে, যেটা আমরা ভদ্রভাবে ভাষায় ইউজ করি বর্তমান সমাজে, বিভিন্ন প্রফেশনাল কাজে ইউজ করি, সেই ভাষাটা হচ্ছে আমাদের চলিত রীতি। চলিত রীতিটা মানে চলমান যে রীতিটা। তো আমরা এখানে ফুরাইয়া না লিখে আমরা সাধারণত লিখি ফুরিয়ে, গিয়াছে কথাটা না লিখে লিখি গেছে। তো আপনারা প্রত্যেকটা জায়গাতে এই গল্পে এই সাধু রীতিটাকে দেখতে পাবেন। বুঝা গেছে? আরো একটা উদাহরণ দিয়ে আমি দেখাই সাধু রীতি। এই যে দেখেন, দূত তাহাকে, তাহাকে আমরা তাকে লিখি। চলিত রীতিতে তাহাকের জায়গায় আমরা তাকে লিখি।
দিয়ার জায়গায় আমরা লিখি হচ্ছে দিয়ে, বলিলেনের জায়গায় লিখি আমরা বললেন। বুঝছো? বোঝা যাচ্ছে? স্যার। আচ্ছা, তো আমাদের এই যে পুরো গল্পটা সেটা হচ্ছে আমাদের সাধু রীতিতে লেখা, কোনো চলিত রীতির প্রভাব এখানে দেখা যায় না। তাহলে আমাদের এমসিকিউ এর প্রশ্ন যে আপনারা কি খাতায় তুলতেছেন? আমি এমসিকিউ এর জন্য যেসব কোশ্চিন বলছি খাতায় তুলতেছেন কি? না ইয়েস তুললে স্যার। না তুললে কিন্তু তোলা শুরু করেন। প্রশ্নটা হচ্ছে যে গল্পটা কোন রীতিতে লেখা আছে। আর এরকম প্রশ্ন আসতে পারে যে সততার গল্প, এই গল্পটি কোন রীতিতে লেখা হয়নি, এরকম। তো আমাদের অ্যান্সার হবে চলিত রীতিতে লেখা হয়নি, সাধু রীতিতে লেখা হয়েছে। তার পরবর্তীতে এই গল্পের মূল বাণী হচ্ছে আল্লাহ মানুষকে পরীক্ষা করেন এবং সকলকে যথাযথ পুরস্কার দেন। এটা ক মার্কের প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। সৃজনশীলের ক, আল্লাহ মানুষকে পরীক্ষা করেন এবং সব লোককে যথাযথ পুরস্কার দেন। আরব দেশের 3জন লোককে পরীক্ষা করার জন্য আল্লাহ একজন ফেরেশতাকে পাঠান, তাদের একজন ধবল রোগী, একজন টাকাওয়ালা আর একজন অন্ধ। ফেরেশতার অনুগ্রহে এই 3জনেরই শারীরিক ত্রুটি দূর হলো, 3জনই সুস্থ সুন্দর স্বাভাবিক মানুষের চেহারা পেল। শুধু তাই নয়, ফেরেশতার কৃপায় প্রথম জন একটা উট থেকে বহু উটে, দ্বিতীয় জন একটি গাভী থেকে বহু গাভীর এবং তৃতীয় জন একটা ছাগল থেকে বহু ছাগলের মালিক হয়েছে। কিছুদিন পর এদের পরীক্ষা করার জন্য ফেরেশতা এক গরিব বিদেশির ছদ্মবেশে এদের কাছে হাজির হলো। এখন বলেন ছদ্মবেশ বলতে কি বোঝানো হয়? ছদ্মবেশ শব্দের অর্থ কি? স্যার মানে এভাবে নিজেকে ডিসগাইজ করা, যাতে তাকে বোঝা না যায় যে সে হ্যাঁ, অন্য খুবই। বেশভূষা ধারণ করে নিজেকে হচ্ছে লুকায় রাখা, নিজের আসল পরিচয়টাকে লুকায় রাখা, তাই না? তিনি এক একজনের কাছে গিয়ে তাদের আগের দুরবস্থার কথা স্মরণ করিয়ে দিয়ে তাকে কিছু সাহায্য করতে বললেন। প্রথম দুজন তাদের আগের অবস্থার কথা অস্বীকার করে ছদ্মবেশী ফেরেশতাকে খালি হাতে বিদায় দিল। অন্যদিকে তৃতীয় জন নির্দ্বিধায় ফেরেশতার ইচ্ছে মতো সবকিছু দিতে রাজি হলো। আল্লাহ তার উপর খুশি হলেন এবং তার সম্পদ তারই রয়ে গেল। প্রথম দুজনের তো লস হয়েছে এখানে, কারণ তারা মিথ্যা কথা বলছে, এবং প্রথম দুজনের উপর আল্লাহ অসন্তুষ্ট হলেন এবং তাদের অবস্থা আগের মতো হয়ে গেল, এবং অকৃতজ্ঞরা তাদের কৃতকর্মের জন্য উপযুক্ত ফল পেল। এখন বলেন উপযুক্ত ফলটা কি? উপযুক্ত ফলটা হচ্ছে তারা নিঃস্ব হয়ে গেল, তারা তাদের সর্বস্ব হারিয়ে ফেলল। এমসিকিউ এর প্রথম প্রশ্নটা, ফেরেশতা কেন আরব দেশের লোকদের কাছে এসেছিলেন? কে বলবেন? হাত তোলেন। ফারাজ হোসেন, বলেন। পরীক্ষা নেওয়ার জন্য। পরীক্ষা নেওয়ার জন্য? হ্যাঁ। মূল্যায়নের জন্য হবে না? আম পরীক্ষা নেওয়ার জন্য আই গেস হতে পারে। অপশনটা দেখেন, সাহায্য নেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য, পরীক্ষা নেওয়ার জন্য, মূল্যায়নের জন্য। তাদেরকে তো শিক্ষাও দিয়েছিল কিনা? জি স্যার। তারপরে আবার তাদেরকে কিন্তু সাহায্যও চাইছিল, জি। তাদেরকে কিন্তু পরীক্ষাও করেছিল, তাদেরকে কিন্তু আবার ইভালুয়েটও করেছিল, মূল্যায়নও করেছিল। তাহলে অ্যাকচুয়াল অ্যান্সারটা কি হওয়া উচিত? মূল্যায়নের জন্য। নেওয়ার জন্য। মূল্যায়নের জন্য না পরীক্ষা নেওয়ার জন্য? স্যার একদম পরীক্ষা নেওয়ার একদম জন্য। একটা অ্যান্সার, একটা অ্যান্সার বলেন। মূল্যায়নের জন্যই হতে পারে। মূল্যায়নের জন্য? শিওর? আই গেস স্যার। আই গেস। আচ্ছা, আরেকজনকে জিজ্ঞেস করি, আরেকজন কে বলবেন? স্যার পরীক্ষা নেওয়ার জন্য। পরীক্ষা নেওয়ার জন্য? আর কেউ? নওশাদ, স্যার বলেন। পরীক্ষার জন্য। স্যার পরীক্ষা পরীক্ষার নেওয়ার জন্য? জন্য। আচ্ছা, কথা হচ্ছে পরীক্ষা যদি না নিই মূল্যায়ন করবো কেমনে, তাই না?
পরীক্ষা যদি না নিই তাহলে তো মূল্যায়ন করতে পারবো না। তো আমার কথাতে কনফিউজ হওয়া যাবে না। অ্যান্সার হবে পরীক্ষা নেওয়ার জন্য। সেকেন্ড কোশ্চেন, অন্ধ ব্যক্তি ফেরেশতাকে সবকিছু দিতে রাজি হয়েছিল কেন? কে বলবেন? অনেকজন হাত তুলছে। আচ্ছা, একে একে আহ নাইমা আহমেদ আইডি থেকে যিনি আছেন বলেন। আমি বলি বলেন। স্যার, এটা হবে আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকায়। আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা। আচ্ছা, ঠিক আছে। আর কেউ বলেন। স্যার আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকে। আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা। স্যার আমি বলি বলেন। আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকায়। হ্যাঁ, এটাই হবে আল্লাহর অ্যান্সার। প্রতি কৃতজ্ঞ আল্লাহর থাকা। প্রতি কৃতজ্ঞ থাকা। কারণ কারণ কি, তার তার আর ধন সম্পদের দরকার ছিল না, তার ছাগল বেশি হয়ে গেছিল, সে অকৃপণ ছিল। এগুলো কোনোটাই হচ্ছে আনসার না, এগুলো সব হচ্ছে ভেগ হচ্ছে অপশন। এগুলোর কোনো হচ্ছে নাই, যৌক্তিকতা নাই। কারণ তার কাছে হচ্ছে যে সম্পদ আছে সেটা কিন্তু ডাবল হতেই আছে, ডাবল হতেই আছে। তো তার যে ধন সম্পদের দরকার নাই এটা কোনো ভাবেই তার কাছে প্রকাশিত হয় না, একটাই প্রকাশিত হয়েছে তার, সে হচ্ছে আল্লাহর প্রতি কৃতজ্ঞ ছিল। এখন আসেন এইটার 3 আর 4, 3 নম্বরের অ্যান্সার কে দিবেন? যে কোনো একজন বলেন 3 নম্বরের অ্যান্সার। আচ্ছা, আমি প্রশ্নটা পড়ি আগে। আচ্ছা, আমি বলি আওয়াজ বলেন। স্যার আমি স্যার বলি, অ্যান্সার স্যার আমি বলি। স্যার অ্যান্সার স্যার যিনি বললো এটা অন্ধ লোকের। অন্ধ লোক হবে না স্যার। অন্ধ লোকে। আচ্ছা, ঠিক আছে। 4 নম্বর একটা বলেন একজন। স্যার 1 ও স্যার 3, আমি বলি 1 ও 3। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা সবাই হচ্ছে কমেন্টে লেখেন, কমেন্ট। কমেন্টে লেখেন। মেসেজ অপশন আছে না একটা, মেসেজ অপশনে লেখেন, ইনকল মেসেজের সেই অপশনটা আছে, লেখেন ওখানে। দেখি কাটটা কাটা ঠিক হচ্ছে। স্যার ইনকল মেসেজ কোথায়? ওই যে চ্যাট অপশনে দেখেন আছে। ও বুঝছেন? জি স্যার। আচ্ছা, লেখেন ওখানে। স্যার শুধু 4 নম্বরটারই। হ্যাঁ, শুধু 4 নম্বরটা, খালি অপশন নাম্বারটা লিখবেন। আচ্ছা, আমি আরো 1 মিনিট সময় দিই, আপনারা লেখেন। আচ্ছা, এবার আমি অ্যান্সারটা বলে দিই। অ্যান্সারটা হবে 1, 2 এবং 3। এখন কারো কোনো প্রশ্ন আছে কেন 1, 2, 3? কেউ কি কোনো ডিবেট করবেন যে 1, 2, 3 হবে না? কারো কি মনে হচ্ছে যে 1, 2, 3 কোন অপশন আমি যেটা দিলাম সেটা হচ্ছে ভুল হয়েছে? বলেন। যদি না বলেন তাহলে আমি এক্সপ্লেনেশন দিয়ে দেবো এখানে। আপনারটাই ঠিক আছে। আমারটাই ঠিক আছে। আচ্ছা, তারপর আমি একটু এক্সপ্লেনেশন দিয়ে আসি। দেখেন, প্রথমে আমি উদ্দীপকটা একটু পড়ি। নন্দীপাড়া গ্রামের নওশাদ পরোপকারী মানুষ, তার নামে কিন্তু একটা প্রথমত একটা আসছে, পরোপকারী মানুষ।
এই তো সেদিন প্রতিবেশী কাশিমের বাড়িতে আগুন লাগলে নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাশিমকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করে নওশাদ। এর কিছুদিন পর নওশাদ একটি দুর্ঘটনায় হাসপাতালে যখন চিকিৎসাধীন, তখন কাশিম নিজে রক্ত দিয়ে নওশাদকে সুস্থ করে তোলে। তখন আমাকে চাইছে কি, কাশিমের সাথে সততার পুরস্কার গল্পের যে দিকটি প্রকাশ পেয়েছে। প্রথমত, নৈতিক মূল্যবোধ না থাকলে সে হেল্প করতো না, পরোপকারী মনোভাব না থাকলেও সে হেল্প করতো না, এবং যেহেতু সে কৃতজ্ঞ তাই কৃতজ্ঞতা বোধ ইয়াটা কাজ করেছে। বুঝেছেন? বুঝা গেছে? স্যার। ইয়েস স্যার। ওকে, আপনাদেরকে একটা বাসার টাস্ক দিই, সেটা হচ্ছে এই সৃজনশীল প্রশ্নটা করার চেষ্টা করবেন। সৃজনশীল প্রশ্নটা করার চেষ্টা করবেন এবং যার যেখানে স্যার সমস্যা হয়, হ্যাঁ বলো। স্যার এটা কি খাতায় মানে কমপ্লিট করব? হ্যাঁ, খাতায় কমপ্লিট করবেন। যদি কারো কোনো প্রশ্ন আছে আমরা ক্লাস এখানে শেষ করে দিব। যদি কারো কোশ্চেন থাকে তাহলে করতে পারেন। স্যার করে কি গ্রুপে পাঠাবো? নো স্যার। আহ, আমি যেদিন বলবো, হ্যাঁ গ্রুপে পাঠাতে পারেন, গ্রুপে পাঠালে ভালো হয়। এবং যেদিন ক্লাস নিব সেদিন হচ্ছে আমি যখন বলবো তখন আমাকে দেখো, তখন সেদিন পাঠালেও চলবে, কিন্তু বাসায় এটা করতে হবে। কারো কোনো প্রশ্ন? ওকে স্যার। নো স্যার। স্যার। ঠিক আছে, তাহলে বাংলা ক্লাস এখানেই শেষ। আপনাদের সাথে আশা করি সামনে দেখা হবে, এবং আপনাদের কেমন লাগলো জানাবেন ক্লাসটা করে। আশা করি সব বুঝতে পারছেন। স্যার অনেক ভালো লাগছে।